এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ট্রাম্পের উপর চরম ক্ষুব্ধ, বৈঠক ছাড়ল ইরান। ট্রাম্পের উপর কেন ক্ষেপল ইরান, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। হঠাৎ কি হল? কেন সুইজারল্যান্ডের বহুল আলোচিত ইরান আমেরিকা বৈঠক মাত্র ৮০ মিনিটের মাথায় থেমে গেল? আর কেন ইরানের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে আলোচনার টেবিল ছেড়ে বেরিয়ে গেলেন? ঘটনার শুরু ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি বিস্ফোরক মন্তব্য দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনের সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে কড়া ভাষায় সতর্ক করে বলেন, লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে থামাতে হবে, না হলে আবারও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের মন্তব্য ইরানে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। ইরানি প্রতিনিধিরা অভিযোগ করেন, শান্তি আলোচনা চলাকালে এ ধরনের হুমকি শুধু কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনই নয়, বরং তাদের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ। এরপরই সুইজারল্যান্ডে চলা বৈঠকের প্রথম সেশন প্রায় ৮০ মিনিট পর থেমে যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করে, ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে প্রতিনিধি দল বৈঠকস্থল ত্যাগ করে। এদিকে ইসরায়েলি সেনাদের চুরমার করে দিল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। প্রতিরোধ চলছেই লেবানন ফ্রন্টে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চললেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কারণ একদিকে সুইজারল্যান্ডের শান্ত পরিবেশে চিরবৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে দীর্ঘদিনের বরফ গলানোর ঐতিহাসিক শান্তি আলোচনা। অন্যদিকে ঠিক একই সময় লেবানন সীমান্তে ইরানের সবচেয়ে শক্তিশালী প্রক্সি গোষ্ঠীর সাথে ইসরায়েলি বাহিনীর চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। ইসরায়েল হিজবুল্লাহর এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনাকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ লেবাননের আলী আল তাহের পাহাড় এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর বড় ধরনের অতর্কিত হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্রগুলো। স্থানীয় সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে অনুপ্রবেশের চেষ্টা করা একটি ইসরায়েলি কমান্ডো ইউনিটকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ১৫ জনের বেশি ইসরায়েলি সেনা ও কর্মকর্তা নিহত বা আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে চীন থেকে ২০টি শক্তিশালী যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। দুশ্চিন্তায় ভারত। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বাংলাদেশের আকাশে আসছে নতুন শক্তি। বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি ২০টি J-10CE মাল্টিরোল ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের এই সিদ্ধান্তকে শুধু সাধারণ সামরিক কেনাকাটা নয়, বরং আঞ্চলিক কৌশলগত ভারসাম্যের অংশ হিসেবে দেখছেন অনেকেই। বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী ফোর্সেস গোল ২০৩০-এর অংশ হিসেবে চীনের সাথে এই চুক্তিটি করা হয়েছে। বিমান বাহিনীর বর্তমান বহরে থাকা পুরনো F-7 এবং সীমিত সংখ্যক MiG-29 যুদ্ধবিমান পরিবর্তন করে আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে এই আধুনিক ফাইটার জেটগুলো অপরিহার্য হয়ে পড়েছিল। এদিকে শেষ মুহূর্তে ধোঁকা, কি চায় ইসরায়েল, কেন এই বিশ্বাসঘাতকতা, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ মুহূর্তে বিশ্বাসঘাতকতা, শান্তির টেবিলে হাত মেলানোর কথা, অথচ যুদ্ধের ময়দানে চলছে বোমার গর্জন। প্রশ্ন উঠছে, আসলে কি চায় ইসরায়েল? ওয়াশিংটন আর তেহরান যখন সুইজারল্যান্ডে যুদ্ধ থামানোর ফর্মুলা খুঁজছে, তখনও কেন লেবাননের আকাশে আগুন জ্বলছে? মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শান্তি চুক্তি কি ভেস্তে যাবে শুধু লেবানন ফ্রন্টের কারণে? সুইজারল্যান্ডের বুলেন স্টকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা। একদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স, অন্যদিকে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ। লক্ষ্য একটাই, অস্থায়ী যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দেওয়া। কিন্তু আলোচনা শুরুর আগেই বড় বাধা, আর সেটি হলো ইসরায়েল লেবানন সংঘাত। এদিকে রুশ বোমায় ক্ষতবিক্ষত ইউক্রেন, জেলেনস্কির মৃত্যুর গুঞ্জনে ভয়ঙ্কর চাঞ্চল্য। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আসলে কি বেঁচে আছেন জেলেনস্কি? জোর গুঞ্জন রটেছে তিনি মারা গেছেন রুশ হামলায়। স্থানীয় সময় শনিবার হঠাৎই ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর একটি খবর। ছড়িয়ে পড়া গুঞ্জনে প্রশ্ন ছিল একটাই, তাহলে কি বড় বিপর্যয় নেমে এলো ইউক্রেনের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে? ইউক্রেনকে নিয়ে যেন রীতিমতো ছেলে খেলায় মত্ত রাশিয়া। ভলোদিমির জেলেনস্কি যখনই রাশিয়ায় আঘাত হানছেন, তখনই সেটি কয়েক গুণ গতিতে ফিরিয়ে দিচ্ছেন ভ্লাদিমির পুতিন। ড্রোন আর মিসাইলের ভাষায় বলছেন, দিবা স্বপ্ন দেখছেন জেলেনস্কি, বাস্তবে যুদ্ধের লাগাম এখনো ধরে রেখেছে রাশিয়া। এদিকে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। ট্রাম্পের নতুন হামলার হুমকি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ছাড়বে না ইরান। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় প্রাধান্য পেয়েছে ইরানের জব্দ করা সম্পদ ও তেল নিষেধাজ্ঞার শিথিল ইস্যু। প্রথম দিনের আলোচনা শেষে একথা জানিয়েছেন ইরানের এক আলোচক। তবে এর আগে ইরানে নতুন হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তেহরানও জবাব দিতে প্রস্তুত বলে জানান ইরানের প্রধান আলোচক মোহাম্মদ গালিবাফ। এদিকে এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের। এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। টাকার অঙ্কটা $6 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমেরিকার সাথে রুদ্ধদ্বার বৈঠকের পর কাতারে আটকে থাকা এই বিপুল অর্থ ফেরত পাচ্ছে ইরান। কিন্তু এই বিপুল অর্থের বিনিময়ে তেহরান কি তার পারমাণবিক স্বপ্ন বিসর্জন দিল, নাকি ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় অন্য কোনো খেলা চলছে? সুইজারল্যান্ড থেকে আসা খবরের ভেতরের খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আজ 22শে জুন 2026 দুপুর গড়িয়েছে। আজকের জিওপলিটিক্যাল বিশ্লেষণে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওর শুরুতেই চলুন আজকের সবচেয়ে ধারালো এবং চাঞ্চল্যকর খবরগুলোর দিকে চোখ বুলিয়ে নিই। প্রথমত, আজ আপনারা দেখবেন
খোদ ইসরায়েলের ভিতরেই এখন ইরানের জয়ের ডঙ্কা বাজছে। একটি নতুন এবং চমকপ্রদ সার্ভেতে দেখা গেছে 92% ইসরায়েলি নাগরিক মনে করেন সাম্প্রতিক সংঘাতে আসল জয়টা ইরানেরই হয়েছে। হঠাৎ কি হলো? কেন সুইজারল্যান্ডের বহুল আলোচিত ইরান আমেরিকা বৈঠক মাত্র 80 মিনিটের মাথায় থেমে গেল? আর কেন ইরানের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে আলোচনার টেবিল ছেড়ে বেরিয়ে গেলেন? ঘটনার শুরু ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি বিস্ফোরক মন্তব্য দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনের সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে কড়া ভাষায় সতর্ক করে বলেন, লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে থামাতে হবে, না হলে আবারও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের মন্তব্য ইরানে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। ইরানি প্রতিনিধিরা অভিযোগ করেন, শান্তি আলোচনা চলাকালে এ ধরনের হুমকি শুধু কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনই নয়, বরং তাদের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ। এরপরই সুইজারল্যান্ডে চলা বৈঠকের প্রথম সেশন প্রায় 80 মিনিট পর থেমে যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করে ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে প্রতিনিধি দল বৈঠকস্থল ত্যাগ করে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আলোচনা পুরোপুরি ভেঙে যায়নি। একটি ইরানি সূত্র জানিয়েছে, বৈঠক আপাতত স্থগিত হয়েছে, কিন্তু শেষ হয়ে যায়নি। এর মধ্যেই সামনে এসেছে আরেকটি বড় প্রশ্ন, হরমুজ প্রণালী। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি এই প্রণালী ঘিরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, মার্কিন প্রতিশ্রুতি ভঙ্গ এবং লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় তারা প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে এবং তেল পরিবহন বন্ধ হয়নি। আর এই বিরোধের মাঝেই চলছে নতুন কূটনৈতিক লড়াই। ইরান এখন বলছে, পারমাণবিক ইস্যুতে যাওয়ার আগে আমেরিকাকে প্রথমে প্রমাণ করতে হবে যে তারা সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়ন করবে। বিশেষ করে লেবাননের যুদ্ধ বন্ধ, তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করার বিষয়ে তারা স্পষ্ট অগ্রগতি দেখতে চায়। এদিকে ট্রাম্প প্রশাসন বলছে তারা নতুন সম্পর্কের পথ খুলতে চায়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে অনেক নরম ভাষায় আলোচনার পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্পের কঠোর বার্তা আর ভ্যান্সের শান্তির আহ্বান, এই দুই বিপরীত সুর কি একই সঙ্গে কাজ করতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যের নতুন শান্তি প্রক্রিয়া জন্ম নেওয়ার আগেই আবারও বড় সংকটে পড়ে যাবে? এখন পুরো বিশ্বের নজর সুইজারল্যান্ডের দিকে, কারণ এই আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে যেতে পারে। আর যদি ব্যর্থ হয়, তাহলে হরমুজ প্রণালী, তেলের বাজার এবং পুরো অঞ্চলের নিরাপত্তা আবারও ভয়াবহ অনিশ্চয়তার মুখে পড়তে পারে। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চললেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কারণ একদিকে সুইজারল্যান্ডের শান্ত পরিবেশে চিরবৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে দীর্ঘদিনের বরফ গলানোর ঐতিহাসিক শান্তি আলোচনা। অন্যদিকে ঠিক একই সময় লেবানন সীমান্তে ইরানের সবচেয়ে শক্তিশালী প্রক্সি গোষ্ঠীর সাথে ইসরায়েলি বাহিনীর চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। ইসরায়েল হিজবুল্লাহর এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনাকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ লেবাননের আলী আল তাহের পাহাড় এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর বড় ধরনের অতর্কিত হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্রগুলো। স্থানীয় সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে অনুপ্রবেশের চেষ্টা করা একটি ইসরায়েলি কমান্ডো ইউনিটকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে 15 জনের বেশি ইসরায়েলি সেনা ও কর্মকর্তা নিহত বা আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনীর গতিবিধি আগে থেকেই পর্যবেক্ষণ করছিল লেবাননের যোদ্ধারা। ইসরায়েলি সেনারা নির্ধারিত স্থানে পৌঁছলে হিজবুল্লাহ যোদ্ধারা কাছাকাছি দূরত্ব থেকে হামলা শুরু করে। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে ক্ষেপণাস্ত্র ও হামলাকারী ড্রোনও ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। হামলার পর ইসরায়েলি বাহিনীর স্মোক গ্রেনেড এবং বিমান হামলার সহায়তায় হতাহত সদস্যদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলে জানিয়েছে সূত্রগুলো। তবে হামলায় হতাহতের সংখ্যা বিস্তারিত তথ্য যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর এই যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একদিকে যুক্তরাষ্ট্র চাইছে ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসে লেবাননের প্রতিরোধ শক্তিকে নিষ্ক্রিয় করতে, যাতে তাদের প্রধান মিত্র ইসরায়েলকে সুরক্ষিত রাখা যায়। অন্যদিকে ইরানও আলোচনার টেবিলে নিজের পাল্লা ভারী রাখতে মাঠ পর্যায়ে হিজবুল্লাহর মাধ্যমে ইসরায়েলকে চেপে ধরার কৌশল বজায় রেখেছে। বাংলাদেশের আকাশে আসছে নতুন শক্তি। বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি 20টি J-10CE মাল্টিরোল ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রায় 2.2 বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের এই সিদ্ধান্তকে শুধু সাধারণ সামরিক কেনাকাটা নয়, বরং আঞ্চলিক কৌশলগত ভারসাম্যের অংশ হিসেবে দেখছেন অনেকেই। বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী ফোর্সেস গোল 2030-এর অংশ হিসেবে চীনের সাথে এই চুক্তিটি করা হয়েছে। বিমান বাহিনীর বর্তমান বহরে থাকা পুরনো F-7 এবং সীমিত সংখ্যক MiG-29 যুদ্ধ বিমান পরিবর্তন করে আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে এই আধুনিক ফাইটার জেটগুলো অপরিহার্য হয়ে পড়েছিল। তাই আধুনিক এই জেটগুলো যুক্ত হলে দেশের আকাশ সীমা রক্ষা এবং সমুদ্র নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। চুক্তি অনুযায়ী আগামী 10 বছরে সহজ কিস্তিতে অর্থ পরিশোধ করা হবে। 2026 থেকে 2027 সালের মধ্যে বিমানগুলো বাংলাদেশে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেষ মুহূর্তে বিশ্বাসঘাতকতা, শান্তির টেবিলে হাত মেলানোর কথা, অথচ যুদ্ধের ময়দানে চলছে বোমার গর্জন। প্রশ্ন উঠছে, আসলে কি চায় ইসরায়েল? ওয়াশিংটন আর তেহরান যখন সুইজারল্যান্ডে যুদ্ধ থামানোর ফর্মুলা খুঁজছে, তখনও কেন লেবাননের আকাশে আগুন জ্বলছে? মধ্যপ্রাচ্যের সব
সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শান্তি চুক্তি কি ভেস্তে যাবে শুধু লেবানন ফ্রন্টের কারণে? সুইজারল্যান্ডের বুরগেনস্টকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা। একদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, অন্যদিকে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ। লক্ষ্য একটাই, অস্থায়ী যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দেওয়া। কিন্তু আলোচনা শুরুর আগেই বড় বাধা, আর সেটি হলো ইসরায়েল লেবানন সংঘাত। ইরানের অভিযোগ স্পষ্ট, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির প্রথম শর্তই ছিল সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। শুধু ইরান নয়, লেবাননও সেই চুক্তির অংশ। এরপরও লেবাননে ইসরায়েলি হামলা থামেনি। প্রতিদিনই নতুন হামলা, নতুন মৃত্যু, নতুন উত্তেজনা। তেহরানের প্রশ্ন, যদি যুদ্ধই না থামে তাহলে চুক্তির মূল্য কোথায়? আর এখানেই গল্পের নাটকীয় মোড়। আলোচনার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া বার্তা দেন। তিনি বলেন, ইরানকে লেবাননে তাদের মিত্রদের কর্মকাণ্ড থামাতে হবে, না হলে হামলা আরো কঠোর হবে। ইরানের পাল্টা জবাব, আমেরিকার হুমকিতে তারা নতি স্বীকার করবে না। ফলে সংলাপে উত্তেজনা আরো বেড়ে যায়। এরপর আলোচনায় আসে হরমুজ প্রণালী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘোষণা, লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকলে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ আবারও বন্ধ করা হতে পারে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুট নিয়ে মুহূর্তেই উদ্বেগ বেড়ে যায়। অর্থাৎ লেবাননের যুদ্ধ এখন শুধু সীমান্তের নয়, এটি বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি। এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানও জটিল। ওয়াশিংটন চায় ইরানের সঙ্গে সমঝোতা এগিয়ে নিতে, একই সঙ্গে লেবাননে উত্তেজনা কমাতে। কিন্তু তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্পষ্ট বার্তা, দক্ষিণ লেবাননে অধিকৃত অঞ্চল তারা ছাড়বে না। যতদিন প্রয়োজন ততদিন সেখানে সেনা মোতায়েন থাকবে। এ থেকেই বোঝা যাচ্ছে, যুদ্ধ থামানোর আন্তর্জাতিক চাপ থাকলেও ইসরায়েল আপাতত পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না। এখানেই সবচেয়ে বড় সংঘাত। যুক্তরাষ্ট্র চায় সমঝোতা, ইরান চায় লেবাননে যুদ্ধবিরতির নিশ্চয়তা, আর ইসরায়েল মনে করছে লক্ষ্য অর্জনের আগে যুদ্ধ থামানো ঝুঁকিপূর্ণ। এই তিন পক্ষের স্বার্থ এখন সরল রেখায় নেই। তবে লেবাননের ইরানপন্থী সামরিক সংগঠন এই সমীকরণের গুরুত্বপূর্ণ অংশ। তারা ইসরায়েলি বাহিনীর উপর হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে লেবাননের সরকার চায় পূর্ণ ইসরায়েলি প্রত্যাহার। ফলে শান্তি চুক্তির প্রতিটি ধারা গিয়ে আটকে যাচ্ছে লেবাননের মাটিতে। কূটনৈতিক টেবিলে যা লেখা হচ্ছে, যুদ্ধক্ষেত্রে হচ্ছে না তার বাস্তবায়ন। আসলে কি বেঁচে আছেন জেলেনস্কি? জোর গুঞ্জন রটেছে তিনি মারা গেছেন রুশ হামলায়। স্থানীয় সময় শনিবার হঠাৎই ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর একটি খবর। ছড়িয়ে পড়া গুঞ্জনে প্রশ্ন ছিল একটাই, তাহলে কি বড় বিপর্যয় নেমে এলো ইউক্রেনের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে? ইউক্রেনকে নিয়ে যেন রীতিমতো ছেলে খেলায় মত্ত রাশিয়া। ভলোদিমির জেলেনস্কি যখনই রাশিয়ায় আঘাত হানছেন, তখনই সেটি কয়েক গুণ গতিতে ফিরিয়ে দিচ্ছেন ভ্লাদিমির পুতিন। ড্রোন আর মিসাইলের ভাষায় বলছেন দিবাস্বপ্ন দেখছেন জেলেনস্কি। বাস্তবে যুদ্ধের লাগাম এখনো ধরে রেখেছে রাশিয়া। কথায় আর কাজে মিল রেখেছেন পুতিন। গেল শনিবার ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে চালিয়েছেন শক্তিশালী গ্লাইড বোমা হামলা, যার জেরে প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। হামলার খবরটি নিশ্চিত করেছেন সেখানকার গভর্নর। এছাড়াও অঞ্চলটির দিনিপ্র নদীর ওপর থাকা সেতুগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে রুশ বিমান হামলা। এ সময় শহরের মূল সেতু ক্ষতিগ্রস্ত হয়। শুধু তাই নয়, রাশিয়ার জাপোরিজিয়া জলবিদ্যুৎ কেন্দ্র এবং বাঁধকেও করা হয়েছে হামলার লক্ষ্যবস্তু। এমনটাই দাবি করছে ইউক্রেন, যদিও দাবিটির সপক্ষে এখনো মেলেনি কোনো আনুষ্ঠানিক তথ্য। অপ্রতিরোধ্য হয়ে উঠেছে রুশ সেনারা। হামলা চালিয়ে ধ্বংস করেছে ইউক্রেনের একটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র। ধারণা করা হচ্ছে হামলার ঘটনায় ইউক্রেনের ড্রোন অপারেটর এবং তাদের সহায়ক দলের সদস্যরা সহ প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন। ইউক্রেনের দোনেস্ক অঞ্চলেও থেমে নেই পুতিনের সেনাদের সক্রিয়তা। ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনাদের ওপর। জেলেনস্কির মুখে কুলুপ এঁটে দিতে Su-34 ফাইটার বোম্বার যুদ্ধ বিমান থেকে শক্তিশালী FAB-1500 এবং FAB-500 গ্লাইড বোমা নিক্ষেপ করছে রুশ এরোস্পেস ফোর্সেস। আর এর জেরে ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের ড্রোন পরিচালনা ও নিয়ন্ত্রণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ঘাঁটি এবং স্থাপনা। কোনোভাবেই পুতিনের যুদ্ধ কৌশলের সঙ্গে পেরে উঠছেন না জেলেনস্কি। রাশিয়ার নিক্ষেপ করা ড্রোন আর মিসাইলের আঘাতে ইউক্রেন যেন এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপের নগরীতে। অভিযোগ উঠেছে ইউক্রেনের খার্কিভ শহরের উপকণ্ঠ জ্বলে উঠেছে রুশ ড্রোনের আঘাতে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সংস্থার দাবি, হামলাটি হয়েছে শহরটির ডাক বিভাগের টার্মিনালে, যার জেরে সেখানে সূত্রপাত হয় ভয়াবহ অগ্নিকাণ্ডের। আগুন ছড়িয়ে পড়ে 400 বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে থাকা ভবন, কন্টেইনার এবং ট্রাক। এরপরও সেখানে হয়েছে একাধিক রুশ হামলা। তবে রাশিয়ার দাবি, লজিস্টিক হাবটির মাধ্যমে পরিবহন করা হচ্ছিল ইউক্রেনীয় সেনাদের জন্য সামরিক রসদ এবং সরঞ্জাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পথ খুঁজতে রোববার সুইজারল্যান্ডে বৈঠকে বসলেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। আলোচনায় মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরানের সাথে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় যুক্তরাষ্ট্র। ভ্যান্স আরও বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাই ওয়াশিংটনের লক্ষ্য। তবে আলোচনার মধ্যেই আবারও হুমকি দেন ট্রাম্প। সতর্ক করে বলেন, লেবাননের সন্ত্রাসীদের সহায়তা বন্ধ না করলে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এই হুমকি প্রত্যাখ্যান করে প্রয়োজনে তেহরান কঠোর জবাব দিতে প্রস্তুত বলেন ইরানের স্পিকার গালিবাফ। ট্রাম্পের অবস্থান পরিবর্তনের অভিযোগ তুলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের সম্ভাবনা নাকচ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কখনো ছাড়ব না। ট্রাম্প আগে বিধিনিষেধের কথা বললেও পরে অবস্থান পরিবর্তন করে স্বীকার করেছেন যে ইরানের কিছু অধিকার রয়েছে, তিনি মেনে নিয়েছেন। ইরানের বৈধ অধিকার উপেক্ষা করা অসম্ভব।
এদিকে এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের। সিন্ধু নদীকে ঘিরে ভারতের পদক্ষেপ, পাকিস্তানের পানি নিরাপত্তার জন্য হুমকি হলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সিন্ধু পানি চুক্তি স্থগিতকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান তিক্ত বিরোধের মধ্যেই তিনি এই মন্তব্য করলেন। সম্প্রতি পাকিস্তানের সংবাদ মাধ্যম ARY নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পানি ইস্যুকে জাতীয় নিরাপত্তার একটি মৌলিক বিষয় হিসাবে বর্ণনা করেন খাজা আসিফ। তিনি বলেন, সিন্ধু অববাহিকার পানিতেই পাকিস্তানের প্রবেশ অধিকার হুমকির মুখে পড়েছে বলে মনে হলে ইসলামাবাদ কোনো সংশয় ছাড়াই প্রতিক্রিয়া জানাবে। টাকার অঙ্কটা $6 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমেরিকার সাথে রুদ্ধতার বৈঠকের পর কাতারে আটকে থাকা এই বিপুল অর্থ ফেরত পাচ্ছে ইরান। কিন্তু এই বিপুল অর্থের বিনিময়ে তেহরান কি তার পারমাণবিক স্বপ্ন বিসর্জন দিল, নাকি ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় অন্য কোনো খেলা চলছে? সুইজারল্যান্ড থেকে আসা খবরের ভেতরের খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কাতারে আটকে থাকা $6 বিলিয়ন কিভাবে ফেরত পাচ্ছে ইরান, চলুন শুনে আসি। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রাথমিক চুক্তির অংশ হিসাবে কাতারে আটকে থাকা ইরানের $6 বিলিয়ন সম্পদ তেহরানের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 21 জুন রাতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এর বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হওয়ার সাথে সাথে কাতারে থাকা ইরানের এই বিপুল অর্থ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে দেশে ফেরত আসবে বলে তিনি উল্লেখ করেন। এই সমঝোতার মধ্যেও পারমাণবিক কর্মসূচির বিষয়ে তেহরানের দৃঢ় অবস্থান স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ত্যাগ করবে না এবং অপরপক্ষকে এই সত্যটি মেনে নিতেই হবে। তবে ওয়াশিংটনের দীর্ঘদিনের উদ্বেগের জবাবে তিনি স্পষ্ট করেন, পারমাণবিক অস্ত্র তৈরি বা উন্নয়নের কোনো উদ্দেশ্য ইরানের নেই এবং এটি বিগত বহু বছর ধরে তাদের প্রাক্তন নেতাদের অনুসৃত নীতিগত অবস্থান। মানে উনি খামেনিদের কথা বলেছেন, প্রথম রাহাবার, দ্বিতীয় রাহাবার। মধ্যপ্রাচ্যে গত কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালু করার লক্ষ্যে গত বুধবার মানে 17 জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে কারিগরি আলোচনার জন্য গতকাল ভোরেই যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল এখন সেখানে অবস্থান করছেন। পাকিস্তানের মধ্যস্থতায় আনুষ্ঠানিক এই উচ্চ পর্যায়ের আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। একই সঙ্গে কাজ করবে ইরান ও যুক্তরাষ্ট্র। যুদ্ধ পরবর্তী উত্তেজনা কমাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। গতকাল রাতে সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সরাসরি আলোচনায় বসেছে। কোনো মধ্যস্থতাকারী সামনে ছিল না, একেবারে সরাসরি টেবিলের ওই পারে ইরান, এই পারে মার্কিন যুক্তরাষ্ট্র। আলোচনার মূল লক্ষ্য হলো যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন, আঞ্চলিক উত্তেজনা প্রশমিত করা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা এবং নিষেধাজ্ঞা শিথিলকরণের পথ খুঁজে বের করা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন, আর ইরান বলছে তারা চুক্তির সব শর্ত বাস্তবায়ন নিশ্চিত করতে চায়। বিশ্লেষকদের মতে দীর্ঘ বৈরিতার পর উভয় পক্ষের একসঙ্গে কাজ করার এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। আলোচনা শুরুর পর এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরান আঞ্চলিক শান্তি সমৃদ্ধি বজায় রাখতে এখন থেকে একসঙ্গে কাজ করবে। কি আমি কি ঠিক শুনলাম? আপনারা কি ঠিক শুনলেন? আমেরিকার মুখে এই কথা হঠাৎ কেন আসলো? যদিও বৈঠকে তিনি ইরানকে আঞ্চলিক অস্থিরতার প্রধান চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে পরিস্থিতির দায় তাদের উপর চাপিয়েছেন বলে জানান, তবুও একই সাথে তিনি স্বীকার করেছেন গত কয়েক ঘন্টার আলোচনায় উভয় পক্ষের মধ্যে চমৎকার অগ্রগতি হয়েছে। মানে গতকাল রাতে প্রথম দফার যে আলোচনা ফার্স্ট স্টেজটা ছিল। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স আরো বলেন, দুই দেশই এখন এমন এক যৌথ ভবিষ্যতের প্রত্যাশা করছে যেখানে সবাই শান্তি ও সমৃদ্ধি বাড়াতে একযোগে কাজ করতে পারবে। ইরান সবসময় সেটা চায়, কিন্তু আমেরিকা ইসরায়েলের কথা বলা যায় না। সেই সাথে তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনা করতে এবং এই সম্পর্ককে সম্পূর্ণ বদলে দিতে তাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। এই ট্রাম্পই কিন্তু যুদ্ধের শুরুতে এবং মাঝখানে দুইটি কথা বলেছিলেন। প্রথম কথা বলেছিলেন 72 ঘন্টার মধ্যে ইরানের রেজিম চেঞ্জ করে দেবেন। দ্বিতীয় কথাটা কি বলেছিলেন? একটি সভ্যতাকে তিনি মুছে দিবেন। তিনি আবার এই কথা বলছেন, ইরানের সাথে মিলে আমেরিকা কাজ করবে। কারণ হচ্ছে ইরান যে শক্তি প্রদর্শন করেছে এই যুদ্ধে, তাতে হতবাক আমেরিকা সহ পুরো পশ্চিমারা। হরমুজ প্রণালী খুলতে ইরানের 2 শর্ত। লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর এবং চুক্তির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খোলা হবে না বলে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে ইরান। তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির আলোচনা প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ওই সূত্রটি আরও উল্লেখ করেছে, ইরানের তেল বিক্রির উপর আন্তর্জাতিকভাবে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত বৈশ্বিক বাণিজ্যের অন্যতম প্রধান এই নৌপথটি বন্ধই রাখা হবে। মূলত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি এই 2 শর্তের উপরই হরমুজ প্রণালী সচল করার বিষয়টি নির্ভর করছে। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য শক্তি। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি পুরোপুরি ধ্বংস করার মার্কিন দাবি নাকচ করে দিয়েছে খোদ পশ্চিমা গণমাধ্যমগুলো। মার্কিন সাময়িকী
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক ক্ষয়ক্ষতির পর ইরান তার ক্ষেপণাস্ত্র সম্ভারের প্রায় 3/4 পুনর্গঠন করেছে। ফলে যে কোনো নতুন সংঘাত শুরু হলে তেহরান এখনো পূর্ণ মাত্রায় শক্তিশালী পাল্টা আঘাত হানতে সক্ষম। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কোনো একক ঘাঁটির উপর নির্ভরশীল নয়, বরং এটি গোপন ও বিস্তৃত ভূগর্ভস্থ নেটওয়ার্কের উপর প্রতিষ্ঠিত। CNN এর স্যাটেলাইট চিত্রেও বিশ্লেষণে দেখা গেছে দীর্ঘ 40 দিনের মার্কিন বোমা বর্ষণের পরও ইরান অত্যন্ত দ্রুত সময়ে তাদের ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর প্রায় 70% পুনর্নির্মাণ করে ফেলেছে। মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের সুড়ঙ্গ পথের প্রবেশ মুখে বোমা বর্ষণ করার যে কৌশল নিয়েছিল তা সাময়িক প্রমাণিত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন ইরান ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। বিপরীতে যুদ্ধে ব্যবহৃত মার্কিন উন্নত অস্ত্র ব্যবস্থার ঘাটতি পূরণ করতে আরও 3 থেকে 6 বছর সময় লাগতে পারে আমেরিকার। এই সামরিক বাস্তবতা পশ্চিমা বিশ্বের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকেও বদলে দিচ্ছে, যেখানে এখন ইরানের আত্মরক্ষার অধিকারের কথাও উচ্চারিত হচ্ছে। বিশ্লেষকদের মতে ইরানের এই অক্ষত ও ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র শক্তি আঞ্চলিক ও বৈশ্বিক সমীকরণকে পুনর্নির্ধারণ করছে এবং দেশটির বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের খরচ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমেরিকা 3 থেকে 6 বছর লাগবে অস্ত্র বানাতে, আর ইরান 40 দিনে তৈরি। এই সমীকরণকে আমেরিকার পিছু হাঁটাকে স্পষ্ট করছে। আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। দর্শক, আজ 22শে জুন 2026 দুপুর গড়িয়েছে। আজকের জিওপলিটিক্যাল বিশ্লেষণে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওর শুরুতেই চলুন আজকের সবচেয়ে ধারালো এবং চাঞ্চল্যকর খবরগুলোর দিকে চোখ বুলিয়ে নিই। প্রথমত, আজ আপনারা দেখবেন খোদ ইসরায়েলের ভিতরেই এখন ইরানের জয়ের ডঙ্কা বাজছে। একটি নতুন এবং চমকপ্রদ সার্ভেতে দেখা গেছে 92% ইসরায়েলি নাগরিক মনে করেন সাম্প্রতিক সংঘাতে আসল জয়টা ইরানেরই হয়েছে, যা নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটা বিশাল অশনি সংকেত। দ্বিতীয়ত, আজ আপনারা দেখবেন আমেরিকার ক্যাপিটাল হিলের ঠিক পাশেই একটি রহস্যময় বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন 3 ইসরায়েলি নাগরিক। তৃতীয়ত এবং সবচেয়ে ভয়ঙ্কর খবরটি হলো বিশ্বের তেল সরবরাহের মূল ধমনী স্টেট অফ হরমুজের মাঝপথে ইরান এখনও বিছিয়ে রেখেছে প্রায় 80টি সামুদ্রিক মাইন। একটি আন্তর্জাতিক রিপোর্ট ফাঁস হওয়ার পর গ্লোবাল অয়েল সাপ্লাই চেনে হাহাকার পড়ে গেছে। তাহলে চলুন এবার এই প্রতিটি খবরের গভীরে প্রবেশ করা যাক এবং বোঝার চেষ্টা করি আসলে ঘটছেটা কি মধ্যপ্রাচ্যে। দর্শক, আসল ব্যাপারটা হলো আমাদের সুপার পাওয়ার আমেরিকার কাঁধে ভর দিয়ে যে যুদ্ধকে বেঞ্জামিন নেতানিয়াহু নিজের সবচেয়ে বড় টোটাল ভিক্টরি বা চূড়ান্ত বিজয় বলে দাবি করছিলেন, খোদ ইসরায়েলি জনগণ এখন সেই দাবিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। গতকাল 21শে জুন 2026-এর সন্ধ্যায় প্রকাশিত হওয়া একটা নতুন সার্ভে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে আক্ষরিক অর্থেই ভূমিকম্প তৈরি করেছে। এই রিপোর্ট অনুযায়ী 92%-এরও বেশি ইসরায়েলি নাগরিক স্পষ্টভাবে বলেছেন যে সাম্প্রতিক যুদ্ধ এবং পরবর্তীতে আমেরিকার সাথে হওয়া চুক্তিতে পর্দার আড়ালে আসল জয়টা ইরানেরই হয়েছে। দেখুন, এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো নেতানিয়াহুর নিজের রাইট উইং বা চরমপন্থী ব্লকের ভোটারদের কথা। সেই কট্টরপন্থী ভোটারদেরও 93% মানুষ স্বীকার করে নিয়েছেন যে এই সংঘাত থেকে লাভবান হয়ে বেরিয়েছে কেবল ইরান। দ্য টাইমস অফ ইসরায়েলের মতো পত্রিকা যখন হেডলাইন করে যে 92% ইসরায়েলি বিশ্বাস করে যুদ্ধের পর ইরানি বিজয়ী হিসাবে আবির্ভূত হয়েছে, তখন বুঝতে হবে ভিতরের পরিস্থিতি কতটা ভয়াবহ। এখানে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, এই সার্ভে শুধু একটা পরিসংখ্যান নয়, এটা একটা সাইকোলজিক্যাল শিফট। 82%-এরও বেশি মানুষ বলেছেন যে ইরানের বিরুদ্ধে এই 6 সপ্তাহের যুদ্ধের পর ইসরায়েলের জাতীয় নিরাপত্তা আগের চেয়ে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে 86% মানুষ যুদ্ধের চূড়ান্ত ফলাফল এবং ইরান আমেরিকা চুক্তির উপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন। সার্ভের 87.8% ইসরায়েলি নাগরিক মনে করেন যে ইসরায়েল এই যুদ্ধে তাদের ঘোষিত লক্ষ্যগুলোর কোনোটাই অর্জন করতে পারেনি, বা পারলেও তা খুবই সামান্য। 72.5% মানুষ নেতানিয়াহুর সেই ফানুস ওড়ানো দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন, যেখানে তিনি বলেছিলেন যে ইসরায়েল তার অস্তিত্বের উপর থাকা সমস্ত ঝুঁকি চিরতরে শেষ করে দিয়েছে। ইসরায়েলিদের মতে ঝুঁকি শুধু রয়েই যায়নি, বরং বেড়েছে। এদিকে নেতানিয়াহুর পারফরমেন্স নিয়ে 56.4% মানুষ তাকে ব্যর্থ বা খুবই খারাপ রেটিং দিয়েছেন, যেখানে মাত্র 26% মানুষ তার পক্ষে কথা বলেছেন। এই বছরের মার্চ মাসে যেখানে 40.5% মানুষ নেতানিয়াহুকে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইতেন, সেখানে জুন মাসে এসে সেই সংখ্যা ধসে গিয়ে মাত্র 29% ঠেকেছে। অর্থাৎ ইরান সরাসরি যুদ্ধের ময়দানে তো বটেই, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারেও নেতানিয়াহুর ইমেজে এমন এক আঘাত করেছে যা তাকে নিজ দেশেই একজন লুজার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আর শুধু নেতানিয়াহু নন, ডোনাল্ড ট্রাম্পও এই সার্ভেতে চরমভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছেন। কেন? কারণ 69.1% মানুষ যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকাকেও ব্যর্থ বলে রায় দিয়েছেন। যদিও 48% মানুষ এখনো মনে করেন লেবানন ফ্রন্টে তাদের নতুন করে বড় সামরিক অভিযান চালানো উচিত, এমনকি তার জন্য ট্রাম্পের সাথে সংঘাত হলেও। কিন্তু দিন শেষে মূল সত্যটা হলো ইসরায়েলের মানুষ বুঝে গেছে যে আমেরিকার ছায়াতলে থেকেও তারা ইরানের সাথে এই স্ট্র্যাটেজিক গেমে হেরে গেছে। এরই মাঝে ইসরায়েলের জন্য আরও একটি অস্বস্তিকর খবর এসেছে আমেরিকা থেকে। দর্শক, আমেরিকার রাজধানী ওয়াশিংটনের ঠিক পাশেই একটি ছোট্ট ট্রেনিং প্লেন ক্র্যাশ করে মারা গেছেন 3 ইসরায়েলি নাগরিক। রিপোর্ট অনুযায়ী
প্লেনটিতে একজন পাইলট এবং দুজন যাত্রী ছিলেন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। জানা গেছে যে এটি একটি লোকাল ফ্লাইট বিমান ছিল এবং সম্ভবত ট্রেনিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। যদিও এই বিমান বিধ্বস্ত হওয়ার আসল কারণ এখনো তদন্তহীন, কিন্তু জিওপলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখলে এই খবরটি এমন একটা সময়ে এলো যখন ইসরায়েল ইরানের সাথে টানা উত্তেজনায় এমনিতেই মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে আছে। একদিকে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব কমছে, ভিতরের জনগণ সরকারের বিরুদ্ধে ফুঁসছে, আর অন্যদিকে খোদ আমেরিকায় তাদের নাগরিকদের এমন রহস্যময় মৃত্যু পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। এবার আসুন দর্শক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্ট্র্যাটেজিক আলোচনায়। দর্শক, যুদ্ধ হয়তো কাগজে কলমে কিছুটা সময় থেমে আছে, কিন্তু স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ এখনো পুরোপুরি ইরানের হাতের মুঠোয় আছে। কেন বলছি? কারণ গতকাল 21শে জুন আরবি ওয়েবসাইট আশরাক আল ওয়াসাতে প্রকাশিত একটি রিপোর্ট গোটা দুনিয়ার শিপিং এবং অয়েল ইন্ডাস্ট্রিতে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। ট্যাঙ্কার ওয়ান্স অ্যাসোসিয়েশনের মেরিন ডিরেক্টরের বরাত দিয়ে এই রিপোর্টে বলা হয়েছে যে হরমুজ প্রণালীর মূল যে মাঝখানের রাস্তাটা সেটা এখনো বন্ধ এবং চরম বিপজ্জনক। কারণ ইরান সেখানে প্রায় 80টি ভয়ঙ্কর সামুদ্রিক মাইন বা বারুদি সুড়ঙ্গ বিছিয়ে রেখেছে। এই জায়গাটি গভীর জলের এবং বড় জাহাজগুলোর পারাপারের জন্য সবচেয়ে আদর্শ জায়গা। কিন্তু এই 80টি মাইন যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার করা হচ্ছে ততক্ষণ গ্লোবাল ট্রেড স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। দেখুন, ইরান এখানে কি দারুণ এক জিওপলিটিক্যাল চাল ছেলেছে। যুদ্ধ চলাকালীন তারা ইরান এবং ওমানের মাঝখানের এই যে ট্রাফিক রুট, এই ট্রাফিক